জেলা সভাপতি এই সম্পাদক আমার দেবু আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমার ভাই আর বোনেরা। আমি যেরকম শুনলেন আপনারা, ধাপে ধাপে 7 দফার ভোট হচ্ছে। আমি নিজেও প্রার্থী ছিলাম 3য় দফায় মুর্শিদাবাদে। এখনো প্রচার চলছে, আরো কয়েকদিন, 30 তারিখ পর্যন্ত প্রচার চলবে আরো। কিন্তু এখানে 20 তারিখে ভোট, প্রচারের শেষ লগ্ন বলা যায়। আগামীকাল সকালেও আমি এই রাস্তা যেখান থেকে শুরু হয়েছে সেখানে দাঁড়িয়ে দীপশিতার সমর্থনে পদযাত্রা করব, ওই সলভ বাঁকড়া ওই দিকটায়। এখন এখানে জাঙ্গিপাড়ায় মিটিং করে এলাম। দেবু বলল, কারণ ভক্ত বললেন, অপূর্ব বলল, এদিক দিয়ে আপনি যাবেন, এদিক দিয়ে আসবেন, তারকেশ্বরে মিটিং করতে যাচ্ছেন, আর চণ্ডীতলায় থামবেন না, তো হবে না। সেজন্য এই পথসভায় আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। কদিন ধরে প্রচারে আপনারা দেখেছেন একটার পর একটা দফা ভোট হয়েছে। বিজেপির হাওয়া পাতলা হয়েছে। যারা বলেছিল 400 পার, আর পশ্চিমবঙ্গ বলেছিল 35। আমরা এখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের মধ্যে সমঝোতা হওয়ায় এরা যে বাইনারি তৈরি করেছিল, দেখবেন টেলিভিশন চ্যানেলে কোম্পানি এক, আপনিও টিভির মালিক, কিন্তু আপনার টিভির স্ক্রিনটাকে হাফ বিজেপি হাফ তৃণমূল ভাড়া নিয়ে নিয়েছে, আর সারাক্ষণ ধরে দেখাচ্ছে বিজেপি আর তৃণমূল। এটা বলে বাইনারি। কি দেখাচ্ছে? আমরা বললাম ভোটটা হবে রুটির প্রশ্নে, রুজির প্রশ্নে, জিনিসপত্রের দাম নিয়ে, জ্বালানির দাম নিয়ে, খাদ্য নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, সড়ক নিয়ে, রেল লাইন নিয়ে, যোগাযোগ নিয়ে, শান্তি শৃঙ্খলা নিয়ে, ঐক্য নিয়ে, সম্প্রীতি নিয়ে। বিয়ে বলো না, মন্দির নিয়ে হবে। শুধু মন্দির নয়, গত 1 বছর 1.5 বছর ধরে সংসদের নতুন ভবন, পার্লামেন্টে আলোচনা হয় না, বিনা আলোচনায় বাজেট পাস হয়। পার্লামেন্টের মেম্বারদের ব্যাপক ফুর্তি, কোনো কাজ করতে হয় না। এখানে যেমন তৃণমূল পঞ্চায়েতে এসে গ্রাম সভা তুলে দিয়েছে, বিজেপি এমনি এসে লোকসভা রাজ্যসভা তুলে দিয়েছে মোটামুটি। বিধানসভা খুব একটা আলোচনা হয় বলে আপনারা শোনেন না। তাহলে মানুষের ব্যথা, বেদনা, যন্ত্রণার কথা কোথায় আলোচনা হবে গণতন্ত্রে? এটা এমনি এমনি করেনি। আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সাংবিধানিক, এই যে ভোট যে জন্য হচ্ছে, মানুষের মতকে গুরুত্ব দিতে হবে, সবার উপরে মানুষ সত্য, এই গণতান্ত্রিক বোধটাকে বিজেপি আর তৃণমূল ভাঙতে চাইছে। তাতে লাভ হচ্ছে নতুন করে রাজা রানী সম্রাট সম্রাজ্ঞী তৈরি হবে, আপনাদের কিছু মোসাহেব তৈরি হবে। আমরা তাই দেখছি, হয় নাগপুর ঠিক করবে, নাহলে কালীঘাট ঠিক করবে। আর ভোট যখন হবে বিধানসভা লোকসভা, তখন মোদি বলবে আমাকে দেখে ভোট দাও, মমতা বলবে আমাকে দেখে ভোট দাও। আচ্ছা, পার্থ চ্যাটার্জিকে যারা ভোট দিয়েছিল মমতাকে দেখে ভোট দিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিককে যারা ভোট দিয়েছিল মমতাকে দেখে ভোট দিয়েছিল, এই যে মাঝখানে আরেকজন সব অনুব্রত, এরা সব তো মমতার প্রতিনিধি। এই যে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, তাহলে মানুষের প্রতিনিধি কোথায়? পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত এইরকম কেউ মোদীর প্রতিনিধি, কেউ মমতার প্রতিনিধি। আর বলে হাত শক্ত করার জন্য, মোদীর হাত শক্ত করার জন্য, মমতার হাত শক্ত করার জন্য। এত হাত শক্ত করেছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, ওষুধের দাম বেড়ে গেছে, আর ইলেকট্রাল ফান্ডের টাকা সেই হাতে জড়ো করেছে। ইলেকট্রাল বন্ডের টাকা লুট করেছে কর্পোরেট পুঁজি থেকে, সেই হাত থেকে আমাদের প্রাকৃতিক সম্পদ লুট করছে। ব্যাংক, পোস্ট অফিস, ইন্স্যুরেন্স, রেল লাইন, এয়ারলাইন্স, এয়ারপোর্ট, বন্দর সব বেচে দিচ্ছে। ওদের আগে রেল ছিল, ওদের হাতে রেল বেচছে। এদের হাতে ট্রাম ছিল, ট্রাম বেচেছে। এদের হাতে বাস ছিল, সরকারি বাস দেখা যায় না। আচ্ছা, পরিবহন মন্ত্রী কে ছিল? শুভেন্দু। তাহলে সে তৃণমূলের ঝান্ডা নিয়ে যা করলো, এখন বিজেপি ঝান্ডা ধরেছে। তাহলে কি বিজেপি আর তৃণমূলের তফাৎ আছে? এই লোকসভা দেখবেন, যে প্রার্থী তালিকা দেখবেন,
একদম স্পষ্ট। একদিকে বামপন্থীরা যখন আমরা এক ঝাঁক তরুণ নতুন সম্ভাবনাময় উজ্জ্বল খাটতে পারে, পরিশ্রম করতে পারে, লাঠি গুলি জেলকে ভয় পায় না, জোর গলায় হকের কথা বলতে পারে, ন্যায়ের কথা বলতে পারে, লড়াই করতে পারে, তাদেরকে আমরা দাঁড় করিয়েছি। বিজেপি তৃণমূল যারা বললো 12 বছর ধরে আমাদের এখানে ছাত্র সংসদ করতে দেবে না, কলেজে ঢুকতে দেবে না, এসএফআই করতে দেবে না, যারা বললো অফিস করতে পারবে না, মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, স্ট্রাইক করতে পারবে না, আন্দোলন সংগ্রাম করতে পারবে না, যারা সবটা দখল করলো, তাদের কাছে লোক কোথায়? সেই একই পচা গলা পুরনো মুখ। আর তা না হলে ইধার কামাল উধার, উধার কামাল ইধার। কে বিজেপি, কে তৃণমূল? কবে ঠিক হলো? কোথায় ঠিক হলো? এই আসানসোলে গেছিলাম, জিতেন তেওয়ারি আসানসোলে দুর্গাপুরের লুট করে ভোট পুরসভা দখল করেছিল, এখন বিজেপি নেতা। এমপি সত্যবান সিনহা বিজেপি মন্ত্রী ছিলেন, তৃণমূলের এমপি ক্যান্ডিডেট। আমাদের এখানে তো আরো মজা, শ্বশুর জামাই। ওদিকে বাঁকুড়া দেখলাম, বিষ্ণুপুরে স্বামী স্ত্রী। মানে রাজনীতিটা কি হচ্ছে? গঙ্গার ধারে অর্জুন সিং ব্রিগেডে গিয়েছিল গর্জন শুনতে, তারপর ওখানে টিকিট পেল না, দেখলাম বিজেপি টিকিট পেয়ে গেছে। ওটা বিধানসভা নির্বাচনে এরকম হয়েছিল, একটার পর একটা তৃণমূলের নেতারা সব বিজেপি হয়েছিল। আজ এই ভোট মিটে গেল, হাওয়া খেল খতম, পয়সা হাজাম। আর এই জন্যই ওরা বাইনারি তৈরি করে, ভাগ করে, এপিট ওপিট। শোলে সিনেমায় দেখেছিলেন অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্র, দুই বন্ধু ছিল, কে কি করবে না করবে টস করতো। যখন দুই বন্ধুর মধ্যে একজন মারা গেল, তখন দেখা গেল আসলে ওই যে মুদ্রাটা নিয়ে ওরা টস করতো, তার এপিট ওপিট দুটো একই ছিল। তাহলে বিজেপি তৃণমূল এরকম দেখতে মনে হচ্ছে, বিজেপি বনাম তৃণমূল, আসলে এপিট ওপিট দুটোই এক। এটা আমি এফিডেভিট করে বলতে পারি। নীতিগত কোনো তফাৎ নেই। আমরা এই জন্য বললাম এটা পার্লামেন্টের নির্বাচন, পার্লামেন্টের নির্বাচনে নীতি নির্ধারণ, দেশের নীতি নির্ধারণ। এই যে আমাদের মানুষের দুর্দশা, দেশের এই যে দশা হয়েছে, তার থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে দিশা পাল্টাতে হবে। দিশা পাল্টাতে হলে নীতি ঠিক করতে হবে। যাদের কোনো নীতি নেই, শুধু দুর্নীতিটাই নীতি, তারা কি করে দিশা পাল্টাবে? দিশা যদি দেশের না পাল্টায় তাহলে আমাদের দশা পাল্টাবে না। এই পার্লামেন্ট নির্বাচনে মোদী বলতেই পারতেন, এত সব গ্যারান্টি ওয়ারেন্টি না বলে, যে বছরে 2 কোটি বেকারকে কাজ দেবো বলেছিলাম, 10 বছরে 10 দুগুণে 20 কোটি বেকারকে কাজ দিয়েছি। আচ্ছা 20 কোটি করেনি, 18 দিয়েছি, 17 দিয়েছি, 16 দিয়েছি, বলতে পারছেন। ওরা আলোচনাই করছেন না বেকার নিয়ে। উনি বলতে পারতেন পেট্রোল ডিজেলের দাম 40 টাকা লিটার বলেছিলাম, আচ্ছা 40 করতে পারেনি, কিন্তু 50 এর মধ্যে বেঁধে রেখেছি, 100 পার। বলেছিলেন কালাধান বিদেশ থেকে নিয়ে আসবো, মোদীজি আয়েঙ্গে, কালাধান লাইঙ্গে, সবাইকে 14-15 লাখ টাকা দিয়ে দেবো। উনি বলতে পারতেন 14 দিতে পারেনি, 10 দিয়েছি, 8 দিয়েছি, আপনাদের খাতায় আছে, বাকি 4-5 আরেকবার জিতলে আবার দিয়ে দেবো। উনি বলতে পারতেন আমি এত শিক্ষার জন্য এই করেছি, স্বাস্থ্যের জন্য এই করেছি, বলতে পারবেন না। যেমন করোনা হয়েছে তখন উনি লকডাউন করেছেন, শুধু মানুষ বেড পায়নি হাসপাতালে, অ্যাম্বুলেন্স পায়নি, মৃত মানুষ কবরস্থান পায়নি, শ্মশান পায়নি, গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। উনি পিএম কেয়ারের নাম করে বললেন আপদামে অবসর, মানে যোগ বুঝে কোপ মারা। লক্ষ লক্ষ কোটি টাকা দেশি বিদেশি পুঁজিপতির কাছ থেকে নিলেন, আজ পর্যন্ত হিসেব দিলেন না। আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার কেউ কম যায় না। আজ পর্যন্ত সংখ্যা বলতে পারলো না বা বললো না যে কতজন মানুষ মারা গেছে, অথচ ওষুধের দাম বাড়ালো। গত কয়েক বছরে কয়েক গুণ দাম বেড়েছে জীবনদায়ী ওষুধের। কিন্তু ভোটের প্রচারের সময় বিজেপি বলছে আয়ুষ্মান ভারত, আর তৃণমূল বলছে স্বাস্থ্য সাথী। আবার বলছে সব ওষুধ আপনারা পেয়ে যাচ্ছেন, বিজ্ঞাপনে বলে দিচ্ছে। তাহলে এত ওষুধের দোকান কি করছে? বলছে সব চিকিৎসা হয়ে যাচ্ছে, তাহলে এত ডায়াগনস্টিক সেন্টার কেন খুলছে? তাহলে অসুস্থ হলে কেন প্রাইমারি হেলথ সেন্টার, সাবসিডারি হেলথ সেন্টার, সাব ডিভিশনাল হসপিটাল, জেনারেল হসপিটাল কেন সেখান থেকে রেফার করে দিচ্ছে?
কেন আমাদের রাজ্যে চিকিৎসা নয় হায়দ্রাবাদে, চেন্নাইয়ে, মুম্বাইতে যেতে হচ্ছে? কেন মানুষকে টাকা জমি জমা বন্ধক করে দিয়ে নিজের গাটে করে খরচ করে চিকিৎসা করতে হচ্ছে? অথচ বলছে আমি 5 লাখ দিচ্ছি, আমি 2 লাখ দিচ্ছি, বলে না? মরে গেলে কত সমব্যথী 2000, মদ খেয়ে মরলে 2 লাখ, সবই নাকি দিচ্ছে। আর এখন একটাই কথা, মহিলাদের কাছে গিয়ে বলছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছি, বলছে না? আর কোনো কথা নেই, এখন সরকারের কাজ হয়েছে। আর এগুলো স্কিম। আমরা যখন ইউপিএ 1 সরকারকে সমর্থন করেছিলাম, আমরা যারা বামপন্থীরা রাজ্যে রাজ্যে অধিক ক্ষমতা চেয়েছিলাম, আমরা বলেছিলাম কেন্দ্রের যা যা প্রকল্প আছে জনকল্যাণকারী, সেই সব টাকা পয়সা স্কিম রাজ্য সরকারকে দিতে হবে। রাজ্য সরকারের যে স্কিমগুলো আছে সেগুলো পুরসভা, জেলা পরিষদকে দিতে হবে। জেলার যে স্কিম আছে সেগুলো অঞ্চল পঞ্চায়েতকে দিতে হবে, পঞ্চায়েত সমিতিকে দিতে হবে। ওরা উল্টোটা করছে, সব ক্ষমতা কেন্দ্রীভূত করছে। একটা টিউবওয়েল লাগালো বলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তাহলে প্রকল্প কি হলো? এগুলোকে প্রকল্প বলে না। প্রকল্প আমরা করতে চেয়েছিলাম সিঙ্গুরে গাড়ির কারখানা, প্রকল্প আমরা করেছি হলদিয়া পেট্রোকেমিক্যালস, বক্রেশ্বর বিদ্যুৎ কারখানা, মেট্রো রেল, এগুলো প্রকল্প। এখানে যে প্রকল্প আছে শুধু সিঙ্গুর কারা বন্ধ করেছে বিজেপি তৃণমূল মিলে নয়, তৈরি হওয়া কারখানা ভেঙে গুড়িয়ে দিয়েছে তা নয়। এই যে মাদার ডেয়ারি, এই যে কোল ডিপো, কোল ইন্ডিয়া, ডানকুনি কোল কমপ্লেক্স, কি দুরবস্থা হচ্ছে। আমাদের এখানে ইঞ্জিন তৈরি হওয়ার কথা চিত্তরঞ্জন থেকে ডানকুনি, বিদেশ থেকে গাড়ি কেনা হচ্ছে, ইঞ্জিন কেনা হচ্ছে, আর রেলটাকে তুলে দিচ্ছে। পয়লামে ইলেকশন মানে তো এইগুলো আলোচনা হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যা করার কথা বলছে আমরা এগুলো করবো না। কি করবে? বলে আমরা মন্দির নির্মাণ কিয়া, ভালো কথা। আচ্ছা, সরকার না থাকলেও মন্দির ছিল, মসজিদ ছিল। আচ্ছা, মোদীজি বলে রাম মন্দির না ঘটাবে, ওই কদিন আগে উদ্বোধনের জন্য মমতা কি বললো? তাহলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা সব জায়গায় যাবো। মানুষ যখন, কৃষক যখন তার ফসলের দামের জন্য, বীজের দাম কমানোর জন্য, সারের দাম কমানোর জন্য যখন মিছিল করে, নবান্নে যায় মিছিল করে, রাজভবনে যায়, পার্লামেন্টে যায়, তখন বিজেপি আর তৃণমূল বলে না, লাঠি চালিয়ে দেবো। কৃষকরা 3 বছর 4 বছর ধরে লড়াই করছে, 300টা কৃষক সংগঠন বলে দিল্লিতে ঢুকতে দেবো না। এখানে নবান্নে যতবার গেছে মাথা ফাটিয়েছে, বেকার ছেলেমেয়েরা গেছে কাজ চাইতে, মজদুর মিদ্দাকে খুন করেছে, ছাত্ররা গিয়েছে, সুদীপ্তকে খুন করা হয়েছে। অথচ মমতা বলছেন আমি মিছিল করে যাব গির্জায়, গুরুদ্বারায়, মন্দিরে, মসজিদে। মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদ্বারে মিছিল করে যাওয়ার কথা নয়। মিছিল করে লোকের দাবি জানাতে চায়, আর মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারায় প্রার্থনা করতে চায়। তাহলে বিজেপি তৃণমূল মিলে আসলে ধর্মস্থানকে, ধর্মীয় উৎসবকে, ধর্মগুরুকে, ধর্মীয় তিথিকে রাজনৈতিক কর্মসূচিতে রূপান্তরিত করেছে। কেন করে? কারণ যে অপকর্ম করছে সেটাকে ঢাকবার জন্য ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করতে হয়। আর এই জন্যই ভোটের আগে শুধু ধর্ম না, ধর্ম নিলে জাতপাত নিলে করলে কি হয় দেখছেন না? মণিপুরে গত 1 বছর 10 দিন 11 দিন হলো ডাবল ইঞ্জিনের সরকার, ওখানে নাগা, কুকি, মেতি ছিল, খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, তপশিলি জাতি ছিল, আদিবাসী ছিল। 1 বছর 11 দিন প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি হচ্ছে। আর ভোটের দিনে এখানে যেমন পঞ্চায়েত লুট করেছে, সিভিককে দিয়ে, পুলিশকে দিয়ে, গুন্ডাকে দিয়ে, ওখানে এরকম সন্ত্রাসবাদীদের দিয়ে AK-47 বন্দুক নিয়ে আমরা মণিপুরে দেখলাম প্রকাশ্যে বুথ দখল হচ্ছে বিজেপির হয়ে। তাহলে বিজেপি তৃণমূলের তফাৎ কি? স্কেলের তফাৎ। এরা এখানে লাঠি, পেটো, বন্দুক, গুলি নিয়ে করছে, আর বিজেপি যেখানে ক্ষমতা পেয়েছে সেখানে AK-47 নিয়ে ভোট লুট করেছে মণিপুরে। এবারে এরা এখানে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে, দিল্লির সরকার পরিবেশ আইন পাল্টে দিয়ে ওটা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে। এরা নদী থেকে বালি তুলে নিয়ে
নদীকে বুঝিয়ে দিচ্ছে বা জলাশয় ভাড়া করে দিচ্ছে, ওরা কোথাও নদীটাকে বেঁচে দিচ্ছে। স্কেল অফ অপারেশনটা ডিফারেন্ট। সেটা ইলেকট্রাল বন্ডের সময় দেখেছি আমরা। সবচেয়ে বেশি হাজার হাজার কোটি টাকা বিজেপি তুলেছে দেশি বিদেশি কোম্পানিদের কাছ থেকে তোলা, আর এরা এখানে তোলাবাজি করছে। ইলেকট্রাল বন্ডেও বিজেপি পরে দ্বিতীয় নাম হচ্ছে তৃণমূল। তাহলে কেউ কাউকে ঘাট দিয়ে দেবে না। এই যে এত চুরি, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, বিধবাদের টাকা, সমস্ত স্কিমের টাকা, রেশনের চাল চুরি, মিড ডে মিলের খাবার চুরি, আইসিডিএস এর খিচুড়ি চুরি বন্ধ করেছে, রিলিফের টাকা চুরি করেছে, কালভার্টের টাকা চুরি করেছে। এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম। একটাও পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার তার বিরুদ্ধে? এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি, যার জন্য গোটা ক্যাবিনেটকে জেলে যেতে হবে, তারা তো প্রথমে বিজেপি মন্ত্রীদেরকে বলেছে, এমএলএদেরকে বলেছে, এমপিদেরকে বলেছে। কেন্দ্র সরকার কোনো ব্যবস্থা নেয়নি। ওরা ধর্ণা করেছে, মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন। তারপরে আমরা সেখানে ছাত্র যুবরা যুক্ত হয়েছে, সুষ্ঠু নিয়োগ চেয়েছে, আমাদের আইনজীবীরা হাইকোর্টে গিয়ে সব প্রমাণ দিয়েছেন। তারপরে দেখা গেল গোটা উত্তরপত্র জালিয়াতি, গোটা পরীক্ষাতেই জালিয়াতি। আচ্ছা, এই জালিয়াতি মাদ্রাস শিক্ষা বোর্ডে করেছে, মাদ্রাস সার্ভিস কমিশনও, স্কুল সার্ভিস কমিশনও। তাহলে লড়তে হলে মাদ্রাসা এবং স্কুল দুটোকে যদি বাঁচাতে হয়, তাহলে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে লড়তে হবে। তৃণমূলের থেকে একটা অংশ শুভেন্দুর নামে বেরিয়ে গিয়ে বললো বিজেপি ঝান্ডা নিয়ে, না, মাদ্রাসা আলাদা, স্কুল আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। তাহলে কাদের লাভ হলো? দুর্নীতিগ্রস্তদের লাভ হলো। আমরা বামপন্থীরা বললাম সবাইকে এক কাটটা করতে হবে। সবাই যদি এক কাটটা হয়, তাহলে চোরদের এত পোয়াবারও ছিল না। ওরা মানুষকে ভাগ করে দিল। এখন এই যে সন্দেশখালী নিয়ে এত হইচই করছে। যেদিন সন্দেশখালী ঘটনা হলো, আমরা বললাম তৃণমূলে মস্তান গুন্ডারা করলো। শুভেন্দু কি বললো, বিজেপি কি বললো? এটা বাংলাদেশিরা করেছে, রোহিঙ্গিয়ারা করেছে। তার মানে নিজের লোকে যেমন নিজের খানদানকে বাঁচায়, শুভেন্দু এরকম তৃণমূলীদের বাঁচাচ্ছিল। কারণ একই লোক তো, ওরা একই গুদামের মাল, শুধু শোরুমটা আলাদা। এই জন্য ওরা রোহিঙ্গিয়া বলছে, বাংলাদেশি বলছে, যেন এখানকার তৃণমূল এগুলো করতে পারে না। তারপরে বলবে মুসলমান করেছে, জিহাদি করেছে। আরে যেটা তৃণমূল করেছে, বড় তৃণমূল করেছে। যেটা বিজেপি করেছে, বড় বিজেপি করেছে। আমরা বললাম চোর ধরো, জেল ভরো। আমরা তো বলিনি কোনো ধর্মের কথা, আমরা তো বলিনি কোনো দলের কথা। সে চোর জারি হোক। ধর্ষণ যদি হয়, তার কি জাত পাত ধর্মবর্ণ দেখতে হয়? ধর্ষকের বিরুদ্ধে হতে হবে, নাকি তোমার দর্শক খারাপ, আমার দর্শক ভালো, নাকি আসিফা কাণ্ডের সময় বলতে হবে, হাসরাসের সময় বলতে হবে ওটা আমার জাত পাতের লোক অপরাধী? এই যে কুস্তিগিরদের দেখেছেন, ওরা পদক ফেরত দিয়েছে, নির্যাতন করেছে বিজেপি এমপি, কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট। কোন ব্যবস্থা নেই। সুপ্রিম কোর্টে গিয়ে তারপরে একটা ডায়েরি করাতে হয়েছে। আর ওরা এখন বলছে নারী নির্যাতন নিয়ে কথা। আমরা বলি যদি হাতরাসও খারাপ হয়, কালী শহরও খারাপ। তাই লড়তে হলে নীতিগত অবস্থান নিতে হয়। নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহ দেওয়া, এটা বললে হয় না। এই জন্য আমরা বললাম ইন্ডিয়া ব্লক। কারণ এসব নেতা নয়, নীতি ঠিক কর। মমতা বললো না, হবে না, আমি প্রধানমন্ত্রী হব। নীতিশ কুমার বললো আমি প্রধানমন্ত্রী হব। আমরা বললাম দেশের নেতা কম নেই, নীতির অভাব আছে। পার্লামেন্ট নির্বাচন মানে নীতি নির্ধারণ করতে হয়। এই জন্য নীতি ঠিক করা হলো। মমতা বললেন না, ড্রাইভারকে বললেন গাড়ি খাও, আমি নেমে যাব। নেমে গেলেন। অনেকে আমাদের লোকটাকে বোঝাতে হয়েছিল, কেন সীতারামের ছবি মমতা সব একসঙ্গে, বিজেপি বলছিল। আর দেখো, হাওড়া থেকে যখন ট্রেন ছাড়ে দিল্লির জন্য, অনেকেই ওঠে ট্রেনে। সবাই কি দিল্লি যায়? কেউ বর্ধমানে নেমে যায়, কেউ আসানসোলে নেমে যায়, কেউ ধানবাদে নেমে যায়, কেউ গয়ায় নেমে যায়। মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গের সীমানা পেরোলো, ট্রেনে নেমে গেল। তারপরে বললেন, বিজেপি বললো কংগ্রেস 50ও পাবে না, মমতা বললেন 40ও পাবে না। তারপর বললেন সিএ কে আমি সমর্থন করছি, মনে আছে? ভাইপো বললো। তাহলে সেই যখন সমর্থন করছেন, তাহলে একা ছিচি কেন করেছিলেন? এই তো মল খাসালি, কেন লো খাসালি? আসলে বিজেপির নীতি তারা বিরোধী নয়। পার্লামেন্টে যখন সি আইন পাস হয়েছিল, তৃণমূলের নেতারা সহযোগিতা করেছিল। আমি নিজে পার্লামেন্টের মেম্বার ছিলাম, আমরা 3 বছর আটকেছি। আমি ওই সব কমিটির মেম্বার ছিলাম, সিএ যেটা যুক্ত কমিটি। তৃণমূলের 3 জন ছিল, তার মধ্যে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল।
সৌগত রায় ছিল, জিজ্ঞেস করুন কি লিখেছে পার্লামেন্টে, শুধু গিয়েছে, সই করেছে, দিয়ে বিল করেছে। 7 পাতার বিল, 77 পাতার আমার নোট অফ ডিসেন্ট আছে যে কেন এই আইনটা করা দরকার নেই, কেন ধর্মের নামে নাগরিকত্ব হয় না। তৃণমূলের 3 জন এমপি ছিল, কি করেছে, কেন করবে? সেই তো অভিষেক ব্যানার্জি বলছে আমি সিএ কে সমর্থন করব। এইটা হচ্ছে এদের নীতিহীনতা। আবার তার পরের দিনে বলছে আমি ইন্ডিয়া ব্লকের সরকারকে বাইরে থেকে সমর্থন করব। আচ্ছা, কদিন আগে বললো আমি তৈরি করেছি, আমি নেত্রী, বলছিল না কাগজে। তো তুমি তৈরি করলে, তুমি এমন কি ঘর বানালে বাবা যে সেই ঘরে তুমি নেই, তুমি বাইরে চলে গেছো? কে বার করলো? আমরা কি বার করেছি? এখন বলছে আমি বাইরে থেকে সমর্থন করব। আচ্ছা, ট্রেন থেকে তুমি নেমে গেলে, এখন বলছে আমি আবার ট্রেন উঠবো, তোমার তো রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে। এবার তুমি ট্রেনের বাইরে থাকো আর ট্রেনের ভেতরে থাকো। বাইরে থাকলে এই যে ইডি সিবিআই কে বিজেপিকে দিয়ে ম্যানেজ করে তুমি বাইরে আছো, হেমন্ত সোরেন জেলে, প্রবীণ প্রকাশ তো জেলে গিয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল জেলে, ওমর খালিদ জেলে, আর অভিষেক ব্যানার্জি কয়লা পাচার, শিক্ষক নিয়োগের দুর্নীতি, হেন দুর্নীতি যা করেনি, তার টাকা বাইরে পাচার করেছে, গরু পাচার, সোনা পাচার, সে বাইরে। বোঝা যাচ্ছে না কোথায় নাড়া বাঁধা আছে? তাহলে বিজেপি দিল্লিতে এমন চৌকিদার করেছে যেখানে চোরেদের অনেক কুয়া বারো হয়ে গেছে। এবার চৌকিদার পাল্টালে এই চোরগুলো জেলে যেতে বাধ্য। সেই জন্য মমতা ব্যানার্জি বললেন আমি ইন্ডিয়া ব্লকে যাব না, ভাইপোকে বাঁচানোর জন্য। বিজেপি চালাতে গেলেন। এখন দেখছেন বিজেপি হারবে, বলছেন আমি বাইরে থেকে সমর্থন করবো। আমরা বললাম তুমি ভেতরে থাকো আর বাইরে থাকো, জেলের ভেতরে তুমি থাকতে হবে, জেলের বাইরে থাকতে পারবে না। বাইরে থাকলে জেলে যাবে সিকিউরিটির জন্য, আর যদি ট্রেনের ভেতরে ওঠে তাহলে উইদাউট টিকিটের জন্য জেলে যাবে, কারণ টিকিট তোমার আগেই ক্যান্সেল হয়ে গিয়েছে। আসলে নীতি না থাকলে যেটা হয়, লক্ষ্য স্থির না থাকলে যেটা হয়, মাঝে মধ্যেই ওই যে বাংলা পুরনো গান ছিল না, আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, প্রত্যেকটা বাঁকে মোড়ে এসে আপনাকে হাত পা ছড়িয়ে এই কান্নাকাটি করতে হবে। আজকে দাঁড়িয়ে দেশ একটা চৌরাস্তার মুখে দাঁড়িয়েছে। বিজেপি বলছে যেমনটা চলছিল তেমনটা চলুক, মব লিঞ্চিং, লাভজেহাদ, খুনোখুনি, মারামারি, আদানি আম্বানিদের লুট, দুর্নীতি, বেকারি, দারিদ্র। মমতা বলছে যেমনটা চলে তেমনটা চলুক, আর আমরা বলছি না, এই অবস্থাটাকে পাল্টাতে হবে, একটা লক্ষ্য স্থির রাখতে হবে। আমরা যখন ইন্ডিয়া ব্লক করলাম, মমতা বললেন শুধু প্রধানমন্ত্রী নয়, গোটা দেশে আসন সমঝোতা করতে হবে। আরে বাবা, দেশে তুমি আসো কোথায়? আজকে যে পার্লামেন্ট নির্বাচন বিজেপির হাওয়া পাতলা হলো, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, আন্ধ্র, তামিলনাড়ু, কর্ণাটকা, কেরালা, পাঞ্জাব, কে লড়ছে? তৃণমূল। এখানে সে পাড়ায় এসে বললে বিজেপির বিরুদ্ধে লড়ছে, সেটা কি পাড়ার নিরাপত্তার লড়াই নাকি? গোটা দেশের পার্লামেন্টের লড়াই। কোথায় আছে তৃণমূল? শুধু লিখে দিতে হবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তাহলে এখন তুমি নিজে ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়েছ, নিজের আর নিজের ভাইপোর পিঠের চামড়া বাঁচানোর জন্য। আমরা বলেছিলাম গ্রাম জাগাও, চোখ তাড়াও। গ্রামও জেগেছে, শহরও জেগেছে। বাম এবং কংগ্রেসের সমঝোতা হওয়ার ফলে এই যে বাইনারি করছিল ওটা ভেঙেছে, এখন 3 কোণা লড়াই হচ্ছে। এইটাতে ওরা বিপদ বুঝেছে। আপনাদের সামনে অনুরোধ করব, দীপশিতা ধরকে আমরা অনেক ভেবে চিনতে প্রার্থী করেছি। আমাদের মতো লোকজন বেশি দিন বাঁচব না আমরা, কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কী হবে, অনাগত ভবিষ্যতের কী হবে, আমাদের পরিবেশের কী হবে, আমাদের নদী নালা, খাল বিল, পাহাড় জঙ্গলের কী হবে, আমাদের দেশের কী হবে, আমাদের ব্যাংক, পোস্ট অফিস, রেল লাইন, রাস্তাঘাটের কী হবে, আমাদের হাসপাতাল, শিক্ষালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার কী হবে, আমাদের ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ কী হবে, এটা নতুন প্রজন্মকে আমরা ভাবিয়ে তুলেছি। যেমন পুরনো লোকজন হই হই করে নেমেছেন, হারিয়ে যাওয়া, নড়ে যাওয়া, সরে যাওয়া লোকজন যেমন এসছেন, তেমনি এটা নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এগিয়ে এসছে। একেবারে আমাদের বীজতলা, সেখানে আমরা নতুন চারা রোপণ করছি, সেখান থেকে তুলে। যেমন ধান চাষ হয় না, আগে বীজতলা হয়, তারপর সেটাকে নিয়ে গিয়ে মাঠে ময়দানে রোপণ করতে হয়।
এরকম দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনার দ্বারের গায়ে খুলে দিয়েছি। তৃণমূল কংগ্রেসকে বলি, বিজেপি বলি, তোমাদের কোথায় লোকজন কোথায়? এত বলছো বিজেপি বেড়েছে, এত তৃণমূল বেড়েছে। রিসাইকেল এনে বলে, রিসাইকেল জানেন? ওই যে পুরোনো কাগজ নিয়ে যায়, পিলবোর্ড নিয়ে যায়, প্লাস্টিক নিয়ে যায়, তামা পেতল নিয়ে যায়, ওগুলো আবার নতুন করে আবার রিসাইকেল করে নিয়ে আসে না। কাগজ তো ঠিক ছিল, প্লাস্টিকের খুব বিপদ আছে। প্লাস্টিকের বোতল, পলিথিন এসব একটা ভেঙে গেলে কিনে নিয়ে যায়, ওটাকে আবার রিসাইকেল করে আবার মগ, বালতি, খেলনা এসব বানায় না। আমরা বলি খুব সাবধান, পুরোনো প্লাস্টিককে রিসাইকেল করলে ওগুলোর মধ্যে কেমিক্যাল আছে, তো অনেক চামড়ার রোগ হয়। বিজেপির প্লাস্টিকে দেখবেন, তৃণমূলের প্লাস্টিকে দেখবেন, এটা হচ্ছে রিসাইকেল এনিমেল। বিজেপিরা ভেঙে চলে গেছে, ওটা তৃণমূলে গেছে, তৃণমূল ভেঙে চলে গেছে, বিজেপি দেখছে। তাহলে যদি পুরনো প্লাস্টিকের চামড়ার রোগ হয়, পুরনো তৃণমূলে কিন্তু নতুন বিজেপি ঝান্ডা নিয়ে আসতে পারে, কিন্তু ওই চামড়ার রোগ নয়, একেবারে ক্যান্সারের মতো রোগ হতে পারে। এই জন্য সাবধান। আর দীপ্তিটাকে নতুন করে পরিচয় করাতে হবে না। হেন কাজ নেই যেটা ও পারে না। আমি গর্বের সঙ্গে বলছি, ওর দাদু রংজুরের এমএলএ ছিলেন, পদ্মনির্ভর, তার সঙ্গে আমি কাজ করেছি। আপনার বলেন হেন কাজ কি করতে পারে না? আমি ভুল বললাম। একটা কাজ পারবে না, ঘুষ দিতে পারবে না, পাট বানি দিতে পারবে না, তোলাবাজি দিতে পারবে না, কমিশন বই করতে পারবে না। আর হিন্দু মুসলমানের মধ্যে উত্তেজনা ছড়াতে পারবে না। ঐক্য করবে, লড়াই করবে, হকের কথা বলবে, রুটির কথা বলবে। আর এখান থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা, দাবি দেওয়ার কথা লড়ে ভিড়ে কেড়ে করে আপনাদের হক আদায় করে নিয়ে আসবে। প্রত্যেকটা চায়ের দোকানে, প্রত্যেকটা বাজারের মোড়ে, প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ক্লাবে, প্রত্যেকটা মহল্লায় মানুষ কথা বলে, দুর্নীতি নিয়ে কথা বলছে, বেকারি নিয়ে কথা বলছে, অন্যায় নিয়ে কথা বলছে, দাঙ্গা হাঙ্গামা নিয়ে কথা বলছে, সন্ত্রাস নিয়ে কথা বলছে, খুনোখুনি নিয়ে কথা বলছে, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে সেই নিয়ে কথা বলছে। কিন্তু সেই কথা ওখানে গুমড়ে থেকে যায়, ওটা তার বাইরে যায় না। দীপ্তিটাকে আমরা প্রার্থী করেছি, আপনার মহল্লার কথা, আপনার পাড়ার কথা এই মাইক্রোফোনের থেকেও জোর গলায় পার্লামেন্টে গিয়ে একেবারে হইচই করে বলবে, নেচে কুদে বলবে, ভয় ধরিয়ে বলবে এবং কেড়ে কুড়ে নিয়ে আসতে পারবে। হবে তো ভাই? কেউ কেউ বললো না ভোট লুট করে নেবে, এত সহজ নয়। এটা পঞ্চায়েতের ভোট নয়, 4 দফা ভোট হয়েছে। মুর্শিদাবাদে ভোট লুট করতে এসেছিল, দেখেছেন জর্দানে কিরকম হাত দিয়ে তো হবে লড়াই, একসাথে হবে। ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম, জোহার। আচ্ছা, আমরা আমাদের সবাইকার পক্ষ থেকে, চণ্ডীতলা থানার সংগ্রামী গণতান্ত্রিক মানুষের পক্ষ থেকে কমরেড মোহাম্মদ সেলিমকে অভিনন্দন।